আসসালামু আলাইকুম। জাতীয় এবং আন্তর্জাতিক ক্রীড়া দিবসের বিশেষ অনুষ্ঠানে আপনাদের আমন্ত্রণ জানাচ্ছি। আজকের দিনটি বাংলাদেশের ক্রীড়াঙ্গনের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। এজন্যই কথাটি বলতে চাইছি, সেটি হলো 2013 সালের 23শে আগস্ট জাতিসংঘের সাধারণ অধিবেশনে আন্তর্জাতিক অলিম্পিক কমিটির প্রস্তাবনায় সায় দিয়ে এই দিনটিকে আন্তর্জাতিক ক্রীড়া দিবস হিসেবে ঘোষণা করা হয়। এরপর থেকে 2014 সালে এসে 6 এপ্রিল সারা পৃথিবীতে আন্তর্জাতিক ক্রীড়া দিবস হিসেবে পালিত হচ্ছে। বাংলাদেশেও 2017 সাল থেকে যাত্রা শুরু করলেও এর ব্যাপকতা কিন্তু ছিল না বললেই চলে। কিন্তু অতি সম্প্রতি এর কার্যক্রমের বেশ চমৎকার কার্যক্রম দিয়ে যাত্রা শুরু করেছে জাতীয় এবং আন্তর্জাতিক ক্রীড়া দিবস। আজ আমরা এই অনুষ্ঠানের প্রেক্ষিতকে ঘিরে স্টুডিওতে আমন্ত্রণ জানিয়েছি জাতীয় ক্রীড়া পরিষদের পরিচালক জনাব মোহাম্মদ আমিনুল এহসান। এরপরে রয়েছে বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশনের মহাসচিব জোবাইদুর রহমান রানা। এরপরে আমরা আসব গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের যুব এবং ক্রীড়া মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত সম্মানিত সচিব জনাব মোহাম্মদ মাহবুবুল আলমের কাছে। মাহবুবুল আলম, আসলে এই যে ক্রীড়া দিবসের যে কার্যক্রমটি আপনারা হাতে নিয়েছেন এবারে 2026-এ এসে, এটির প্রতিপাদ্য বিষয় যদি দর্শকদের প্রথমেই আমরা জানিয়ে নিতে চাই। আমরা যুব ক্রীড়া মন্ত্রণালয় বর্তমান সরকারের যে ম্যানিফেস্টো আছে, প্রতিশ্রুতি আছে, সেই আঙ্গিকে এবারের জাতীয় এবং আন্তর্জাতিক ক্রীড়া দিবসকে পালন করার জন্য কর্মসূচি গ্রহণ করেছি। এবছরের যে আমাদের প্রতিপাদ্য বিষয়, সেটিকে আমরা নিয়েছি ক্রীড়া হলে পেশা, পরিবার পাবে ভরসা। অর্থাৎ ক্রীড়াবিদদের মাধ্যমে আমরা শুধুমাত্র জাতীয় আন্তর্জাতিকভাবে সম্মান আনার জন্য প্রচেষ্টা চালাই, কিন্তু তাদেরকে গড়ে তোলার জন্য যে প্রচেষ্টা, সেটা এতদিন রাষ্ট্রীয়ভাবে প্রতিষ্ঠিত ছিল না। আমরা সেই ধরনের পদক্ষেপ নিয়েছি, তাদেরকে বেতন কাঠামোর আওতায় এনেছি। বিল্ডিং ব্রিজেস অ্যান্ড দ্য ব্রেকিং ব্যারিয়ার্স অ্যান্ড দি পাওয়ার অফ স্পোর্টস ফর ইনক্লুশন অ্যান্ড দি ইকুয়ালিটি। এটাও কিন্তু একটা ব্যাপক এর মিনিং রয়েছে আন্তর্জাতিকভাবে, যার মাধ্যমে আমাদের মধ্যে যে বিভেদ আছে সেই বিভেদকে আমরা ক্রীড়ার মাধ্যমে দূর করব এবং বন্ধুত্বটা সৃষ্টি করব। এই দুটো প্রতিপাদ্যের উপরেই এই বছর আমরা আমাদের জাতীয় এবং আন্তর্জাতিক যে ক্রীড়া দিবস আছে সেটিকে পালন করার জন্য সব ধরনের প্রস্তুতি আমরা গ্রহণ করেছি ইতিমধ্যেই। বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশনের মহাসচিবের কাছে রানা ভাই, আপনি যদি দর্শকদের জানান যে 1896 সালে 6 এপ্রিল অ্যাথেন্স অলিম্পিকের যে যাত্রা শুরু করেছিল, সেই যাত্রার তারিখটি লেখে কেন 2013 সালে এসে 6 এপ্রিলকে আন্তর্জাতিক ক্রীড়া দিবসের প্রস্তাবনা করা হয়েছিল? মূল উদ্দেশ্যটা আসলে কি ছিল? খেলাধুলা এমন একটা মাধ্যম যেটাকে আমাদের একটা সুষ্ঠু সমাজ, সুষ্ঠু একটা পরিবেশ সৃষ্টি করার জন্য এবং এটা আমাদেরকে আসলে ডে ওয়ান থেকে আমাদেরকে একটা ডিসিপ্লিনের মধ্যে আনে, যেটা খুবই প্রয়োজন। যেমন এখন বর্তমান দুনিয়াতে এখন অনেক কিছুই হানাহানি চলছে, এর মাঝে যখন একটা কোনো স্পোর্টসের অ্যাক্টিভিটি শুরু হবে, দেখা যাবে কি প্রত্যেকটা দেশ কিন্তু সেখানে আসছে। তো সেখান থেকেই সবার চাওয়া যে কিভাবে সবার মধ্যে সম্প্রীতিটা ভালো রাখা, সবার সাথে যোগাযোগটা রাখা, ডিস্টেন্স যেটা হয় সেটা কাছাকাছি নিয়ে আসা। আর স্পোর্টস একটা এসেনশিয়াল একটা জিনিস আমরা মনে করি, যেমন একটা সুস্থ দেহ সুস্থ মন আমাদের জন্য সমাজ গঠনের জন্য খুবই প্রয়োজন। এবং এটা তো আমাদের যে নতুন প্রজন্ম, আগামী প্রজন্ম যারা আছে তাদেরকে তো এটা মাঝে আসতেই হবে, কেন পরবর্তী আমাদের ভবিষ্যৎ তো তারাই। তাদেরকে আমাদেরকে বিল্ড আপ করতে গেলে খেলা এবং এক্সট্রা কারিকুলামের মধ্যে অন্যান্য কালচার, অন্যান্য জিনিস আসবে, থাকতেই হবে। জাতীয় ক্রীড়া পরিষদের পরিচালকের কাছে আপনি কি বলবেন যে এই যে মহাসচিব সাহেব যে কথাটি বললেন যে জনগণের মধ্যে এই সম্পৃক্ততা বাড়ালে একটি চমৎকার সমাজ গড়ে ওঠে, আমি এক কথায় যদি বলি, সেটা খেলাধুলার ক্ষেত্রে ক্রীড়া পরিষদ কি ভূমিকা রাখছে? আমাদের জাতীয় ক্রীড়া পরিষদ বাংলাদেশের সকল খেলাকে এই জন্যে অনুপ্রাণিত করার জন্য কাজ করে যাচ্ছে। আমাদের এই যে আন্তর্জাতিক এবং জাতীয় ক্রীড়া দিবস উদযাপন হচ্ছে, সেখানেও প্রতি বছরের মতো এবারও জাতীয় ক্রীড়া পরিষদ বড় উদ্যোগ গ্রহণ করেছে। এই দিনটিতে সকালবেলা সকল ক্রীড়াবিদদেরকে নিয়ে, সংগঠকদেরকে নিয়ে র্যালি করা হচ্ছে, আলোচনা অনুষ্ঠানের আয়োজন করা হচ্ছে এবং সবচেয়ে আনন্দের বিষয় আমাদের
মন্ত্রী মহোদয় স্বয়ং এই আলোচনাতে উপস্থিত থেকে সারা দেশের সকল প্রশাসনিক কর্মকর্তাদেরকে একত্রিত করে একটি বার্তা ছড়িয়ে দিতে চাচ্ছেন যে শান্তির জন্য ক্রীড়া, এবং ক্রীড়াকে শুধু শান্তি বা মানসিক আনন্দের জন্যই নয়, পেশা হিসেবে গ্রহণ করার উদ্যোগও কিন্তু এই সরকার গ্রহণ করেছে। সুতরাং ক্রীড়াকে ছড়িয়ে দেওয়ার জন্য এবং ক্রীড়ার মাধ্যমে সমাজে শান্তি শৃঙ্খলা নিশ্চিত করার জন্য জাতীয় ক্রীড়া পরিষদ নিরন্তর কাজ করে যাচ্ছে এবং কাজ করে যাবে। এই সূত্র ধরেই সম্মানিত সচিবের কাছে আসতে চাই। পৃথিবী সৃষ্টির পর থেকে খ্রিস্টপূর্বে যখন নাকি মানব সভ্যতা আসেনি কিন্তু মানুষের বিচরণ রয়েছে, সেই সময় থেকেই কিন্তু মানুষ আস্তে আস্তে মনে করে যে খেলাধুলায় সম্পৃক্ত হতে হবে, কারণ তাদের বিনোদনের প্রয়োজন রয়েছে। তখন কিন্তু বিনোদনের জন্য, অর্থনৈতিক মুক্তির জন্য নয়, বিনোদনের জন্য এসেছিল সেই সময় খ্রিস্টপূর্বে। আপনারা কি মনে করেন যে সেই সময় থেকে আজকের উন্নয়নের পরে বাংলাদেশের খেলাধুলার মান উন্নয়ন কতটা হয়েছে? ডেমোগ্রাফিক ডিভিডেন্ড বলতে যেটা বোঝায়, আমরা কিন্তু সেই পর্যায়টা এখন আছি সেখানে, অর্থাৎ জনমতির সুফল। অর্থাৎ আমাদের দেশের কর্মক্ষম মানুষের সংখ্যা কিন্তু টোটাল যে জনসংখ্যা আছে তার প্রায় অনেক বেশি। অর্থাৎ তাদেরকে যদি আমরা সঠিকভাবে কাজে লাগাতে চাই তাহলে আমাদের এই জনমিতির সুফল, ডেমোগ্রাফিক ডিভিডেন্ড যেটা আছে, সেটা আমাদের এই যুবকদেরকে কাজে লাগাতে হবে। এবং সেটার জন্য কিন্তু স্পোর্টস যেটা আছে সেটা অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ মানুষকে কাজ করতে হলে তাকে সুস্থ থাকতে হবে, মন সবল থাকতে হবে, শরীর সবল থাকতে হবে, মন সুস্থ থাকতে হবে এবং মানসিকভাবে দৃঢ় থাকতে হবে। এবং এই বিষয়গুলো কিন্তু সবগুলো ক্রীড়ার সাথে সম্পৃক্ত। আপনি যদি দেখেন, আমরা যে ডেভেলপিং কান্ট্রিগুলো আছে তাদের কারিকুলামের সাথে কিন্তু স্পোর্টসকে কিন্তু একদম ওতপ্রোতভাবে জড়িত আছে, কারিকুলামের সাথে অন্তর্ভুক্ত আছে। সেই লক্ষ্যেই বর্তমান সরকার তার ম্যানিফেস্টোতে যে বিষয়টা আছে যে ক্রীড়াকে কিন্তু আপনার শিক্ষার সাথে বাধ্যতামূলক করা আছে। আমরা ইতিমধ্যেই যুব ক্রীড়া মন্ত্রণালয় থেকে শিক্ষা মন্ত্রণালয়কে চতুর্থ শ্রেণী থেকে 60টি স্পোর্টসকে বাধ্যতামূলক করার জন্য ইতিমধ্যে একটি আমাদের মাননীয় মন্ত্রী মহোদয় ডিউ লেটার উপানুষ্ঠানিক আমরা দিয়েছি এবং শিক্ষা মন্ত্রণালয় সেই লক্ষ্যে কাজ করছে। সুতরাং ক্রীড়াকে অবহেলা করে অথবা বাদ দিয়ে কিন্তু একটা জাতি কখনো কল্পনা করা যায় না। যেই বিষয়গুলো আপনি উল্লেখ করেছেন, সভ্যতার ক্রমবিকাশ, আমাদের বাংলাদেশের ক্রমবিকাশ, আমাদের যদি বিবর্তন ইত্যাদি যদি আমরা পর্যালোচনা করি তাহলে স্পোর্টসকে অবশ্যই আমাদের সব কাজের মধ্যে সম্পৃক্ত রাখতে হবে। অতি সম্প্রতি সরকারের পক্ষ থেকে ঘোষণা করা হয়েছে যে আপনারা অন্তর্ভুক্ত করছেন নতুন করি স্পোর্টস। এ সম্পর্কিত বিষয় যদি দর্শকদের জানান। বর্তমান সরকার চমৎকার একটি ম্যানিফেস্টো নিয়ে, প্রতিশ্রুতি নিয়ে এই সরকার গঠন করেছে এবং তার মধ্যে নতুন করে স্পোর্টস নামে একটি ইভেন্ট আছে, যেটা আমাদের মাননীয় প্রধানমন্ত্রী আগামী 30শে এপ্রিল সিলেট স্টেডিয়াম থেকে শুরু করবেন এবং তার সাথে সারা দেশব্যাপী নতুন করে স্পোর্টস যেটা আছে সেটা শুরু হবে। তার মধ্যে আমরা প্রাথমিকভাবে 7টি ইভেন্টকে রেখেছি: ফুটবল, ক্রিকেট, কারাতে, অ্যাথলেটিক্স, ভলিবল এবং ব্যাডমিন্টন। কম্পিটিশনটা শুরু হবে ইউনিয়ন থেকে আসবে উপজেলা থেকে জেলা থেকে বিভাগ থেকে জাতীয় পর্যায়ে, এবং জাতীয় পর্যায়ে যারা পদক পাবে, চ্যাম্পিয়ন হবে, তাদেরকে কিন্তু আমরা আরও উচ্চতর প্রশিক্ষণের জন্য বিকেএসপির মাধ্যমে একদম বিনামূল্যে তাদেরকে সরকার থেকে স্কলারশিপের মাধ্যমে সেখানে প্রশিক্ষণ দেওয়া হবে। তাদের মধ্যে যে সম্ভাবনা আছে সেই সম্ভাবনাকে কাজে লাগিয়ে আমরা শুধুমাত্র দেশে নয়, আন্তর্জাতিক পর্যায়ে যেন তারা আমাদের সুনাম বয়ে নিয়ে আসতে পারে, পদক আনতে পারে, সেই জন্য কিন্তু আমরা তাদেরকে বিকেএসপিতে একটি দীর্ঘমেয়াদী প্রশিক্ষণ আয়োজন করব। অর্থাৎ এটা কিন্তু আমি তৃণমূল পর্যায় থেকে শুরু করছি এবং সেটা চলে যাবে একদম জাতীয় এবং আন্তর্জাতিক পর্যায়ে। নতুন করে স্পোর্টসের ধারণা, যেটা থিম, যেটা আমাদের পরিকল্পনা হচ্ছে, এইভাবেই কিন্তু আমরা সেটাকে সাজিয়েছি, যেটা মাননীয় প্রধানমন্ত্রী আগামী 30শে এপ্রিল সিলেট স্টেডিয়ামতে একযোগে সারা দেশব্যাপী শুরু করবে। একদম 64টি জেলাতেই সেটা একযোগে সেটা মানে শুরু হবে আমাদের নতুন করে স্পোর্টস। আমি খ্রিস্টপূর্ব 570 খ্রিস্টাব্দের দিকে চলে যেতে চাই, যেখানে ফেইডিপিডিস তার গ্রিক সভ্যতায় একটি বিজয় উপহার দেবার জন্য দৌড়ে গিয়ে মৃত্যুবরণ করে
যে খেলাটি আজকে অলিম্পিক রান হিসেবে সারা পৃথিবীতে স্বীকৃত, ম্যারাথন হিসেবে, বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশন এই যে অলিম্পিক ডে রান যে আয়োজন করে থাকে, এই আয়োজন কতটুকু ভূমিকা রাখতে পারে বাংলাদেশের খেলাধুলার মান উন্নয়নে? আমাদের তো মোটো একটাই, সেটা হলো বাংলাদেশের ক্রীড়ার উন্নয়ন করা। তো পাশাপাশি সেটাকে লক্ষ্য রেখেই তো আজকে আমাদের এই ক্রীড়ার আজকের বর্তমান অবস্থায় চলে এসেছে। তো আমরা হয়তো ম্যারাথনটাকে প্রতীকী হিসাবে নেই, সেই অনুযায়ী আমরা সেইটা করি, সবাইকে স্মরণ করিয়ে দিতে চাই যে কেন এই ম্যারাথন শব্দটা এসেছে এবং কিসের ভিত্তি এসেছে। তো আমরাও সেটার সাথে একত্রিত। জাতীয় শিশু কিশোর প্রতিযোগিতা, তারপরে জাতীয় কিশোর প্রতিযোগিতা, এটা 76, 77, 78, 79 আই ওয়াজ ওয়ান অফ দ্য পার্ট। তো আপনি তো নতুন কুড়ির সাথেও সম্পৃক্ত ছিলেন। হ্যাঁ, নতুন কুড়ির সাথে সম্পৃক্ত ছিলাম এবং আমার একটা ওই সময়কার সময় 1979 আমি ইন্টারন্যাশনাল ইয়ার অফ চাইল্ডে জয়েন করি বাংলাদেশ থেকে, এবং সেটাও কিন্তু এই নতুন কুড়ি আর এটার থেকে। তো যখন এই শব্দটা শুনলাম যে এরকম একটা সুন্দর আবার প্রজেক্ট আবার আসছে, তখন সেই নস্টালজিক সেই পিছনে চলে গেলাম যে এখানে কিন্তু একটা ছোট্ট জিনিস আছে এবং যেটার মধ্যে অনেক বড় একটা জিনিস লুকিয়ে থাকে। সেই সময় আমাদের মহামান্য প্রেসিডেন্ট উনি করেছিলেন এই শিশু কিশোরদের পরিচয়, উনি বুঝেছিলেন আমরা কিন্তু তারই ফসল। আজকে ওই সময় আমরা খেলার সুযোগ পেয়েছি, আন্তর্জাতিক পর্যায়ে আমরা গিয়ে দেখেছি এবং এত উৎসাহিত হয়েছে, আজকে পর্যন্ত আমরা কিন্তু খেলার সাথেই সম্পৃক্ত আছি। তারপরে যেমন আমাদের এখন একটা সুন্দর স্লোগান আসছে যে ক্রীড়া হবে পেশা আর পরিবার পাবে ভরসা। হ্যাঁ, এটা তো একদম খুবই দরকার। না, এটা খুবই পরীক্ষিত। আর আস্তে আস্তে তো এটা প্রফেশনালিজম আসতেই হবে, যে কোনো জিনিস আসতেই হবে। যেমন আমাদের কথাই আমি বলি, আমরা তো ক্রীড়ার সাথে এখনো সম্পৃক্ত, 40-45 বছর ক্রীড়ার সাথে সম্পৃক্ত। আসলে স্পোর্টসকে প্রফেশনালিজম হিসেবে না নিতে পারলে কিন্তু একটি জাতির উন্নয়ন কখনোই ঘটা সম্ভব না। সেটা তো অবশ্যই। যেমন দেখেন, আমার বাবা ডাক্তার ছিলেন, আমাকে তো ইনসিস্ট করেন তুমি ডাক্তার হও, আমি কিন্তু খেলার সাথে সম্পৃক্ত। রাইট। কোথায়, আমরা তো ভালোই আছি। হ্যাঁ, কথাটা হলো ডেডিকেশনটা থাকতে হবে সবাইকে, যে আমি যেটাই করব সেরাটা করব। তাতেই দেখা যাবে কি যে আমি ক্রীড়াতে থাকলেও যখন আমি ওটাকে ডেডিকেটেডলি করব, পেশেন্টলি করব, আমিও কিন্তু ভালো জায়গায় যাব। আচ্ছা, আপনার কথার সূত্র ধরেই বলতে চাই আমাদের অনেক সুযোগ, যে এই স্পোর্টসকে স্পোর্টস ইকোনমির মধ্যে কিন্তু অন্তর্ভুক্ত করা যেতে পারে। জাতীয় ক্রীড়া পরিষদের পরিচালক, আপনি যদি এই সম্পর্কিত বিষয় বলেন। দুটো বিষয়, একটা হচ্ছে যে বাংলাদেশের মানুষ কিন্তু সহজাতভাবেই ক্রীড়াবিদ। আমাদের প্রচুর নদীনালা আছে এবং প্রচুর সমতল ভূমি আছে। ক্লান্তি দূর করার জন্য আমরা পানিতে নেমে সাঁতরাই, সেটা একটা ক্রীড়া। আমরা রাস্তার উপরে বা আমাদের মাঠের মধ্যে দৌড়াদৌড়ি করি, এটাও ক্রীড়া। বাংলাদেশের সকল মানুষ কোনো না কোনো সময় ক্রীড়ার সাথে সম্পৃক্ত ছিল, এটা বিশ্বাস করি। তো এই দেশের মানুষ, আমরা পৃথিবীর 8ম জনবহুল দেশ, কিন্তু ক্রীড়াতে এখনও আমাদের টপ 10 অর্জন করা হয়নি। আমাদের কিন্তু এখন টপ 10 অর্জন করার সুযোগ তৈরি হয়েছে, এবং এমন একটা সময় আমরা ক্রীড়াকে পেশা হিসেবে নেওয়ার কথা বলছি যখন আমাদের শিশু কিশোর এবং তরুণ প্রজন্ম মুখিয়ে আছে নিজেদেরকে সেখানে, অর্থাৎ সরাসরি অর্থনীতিতে সম্পৃক্ত হবার সুযোগ। এবং এই ইয়াং জেনারেশন নিশ্চিতভাবেই যখন পেশা হিসেবে ক্রীড়াকে নিবে, তখন ক্রীড়ার সাথে সংশ্লিষ্ট সকল কিছুতেই তারা ইনভলভ হবে। যেমন ক্রীড়ার সাথে পণ্য আছে, ক্রীড়া সেবার জন্য ফিজিওথেরাপি আছে, ক্রীড়া সাইকোলজি আছে, স্পোর্টস মেডিসিন আছে, এবং যত রকমের ফেসিলিটিস হতে পারে স্পোর্টসের জন্য, সবগুলোই কিন্তু এক একটা আলাদা আলাদা পেশা হিসেবে জেগে উঠতে নেওয়ার পারে। সুযোগ আছে। আরেকটা বিষয় না বললেই নয়, যেটা হচ্ছে যে আমাদের শক্তিমত্তাকে কাজে লাগানোর জন্য দুটো জিনিস হতে পারে। এক হলো যে শত্রুর সাথে যুদ্ধ করা, আরেক হতে পারে শত্রুকে বন্ধু বানিয়ে নিজের ক্রীড়া শৈলী দিয়ে জনগণকে চমৎকৃত করে দেওয়া। সুতরাং সেই ক্রীড়ার যে ইতিবাচক শক্তি, এই শক্তিটাকে কাজে লাগানোর এখনই সময়। আরেকটা বিষয় যে ক্রীড়াবিদদের জন্য আমাদের ভাবা দরকার। ক্রীড়াবিদরা যতক্ষণ শরীরের শক্তি থাকে ততক্ষণ তারা ক্রীড়াবিদ, তারা ক্রীড়া শৈলী প্রদর্শন করতে পারেন, কিন্তু লাইফটা তো শুধু ওই শক্তিমত্তা থাকাকালীন যৌবনকালটাই নয়, পুরো বৃদ্ধ বয়স পর্যন্ত যদি ভাবতে হয় তাহলে এটাকে কেরিয়ার হিসাবেই ভাবতে হবে। এনএসসি 51টা ফেডারেশন নিয়ে কাজ করে এবং এর সাথে তারা তাদের প্রিয় খেলা নিয়ে জড়িত থাকে। এনএসসি যেটা চায় যে মানুষটি ক্রীড়াকে ভালোবেসে ক্রীড়াতে সম্পৃক্ত হয়েছে, সে যেন আমৃত্যু ক্রীড়াকে ধারণ করেই জীবনযাপন করতে পারে এবং সে তার আনন্দের জীবনটাকে, তার
আশপাশে ছড়িয়ে দিতে পারে, তার পরবর্তী প্রজন্মের মধ্যেও ছড়িয়ে দিতে পারে। যেমন আমরা একজন বিখ্যাত খেলোয়াড়ের কাছে কিন্তু আশা করি তার পরবর্তী প্রজন্ম আরও বিখ্যাত খেলোয়াড় হবে। খেলোয়াড়রা যেভাবে সারা পৃথিবীকে একত্রিত করতে পারেন, আন্দোলিত করতে পারেন, সেই খেলার ক্ষেত্রে যদি বাংলাদেশ অনেক অনেক বেশি বিশ্ববিখ্যাত খেলোয়াড় তৈরি করতে পারে, আমাদের দেশটা তখন ছোট হলেও সারা পৃথিবীতে সবচেয়ে বেশি পরিচিত কিন্তু দেশ হিসাবে আবির্ভূত হবে। সম্মানিত সচিব, যদি আমাদের বলেন যে বাংলাদেশ ক্রীড়া শিক্ষা প্রতিষ্ঠান সরকারের একটি খেলা শেখার প্রতিষ্ঠান, যে প্রতিষ্ঠান থেকে কিন্তু বাংলাদেশের অনেক খেলোয়াড় বেরিয়ে আসছে, কিন্তু আমরা লক্ষ্য করেছি বাংলাদেশ টেলিভিশন খেলাধুলা অনুষ্ঠানের মাধ্যমে ট্রেনিং প্রোগ্রাম কাভার করতে গিয়ে আমরা বিকেএসপিতে যেটা দেখেছি যে সেখানে বিজ্ঞান সায়েন্স রয়েছে, সেখানে অডিটোরিয়ামগুলো রয়েছে, সেখানে অনেক ফ্যাসিলিটিস রয়েছে। এই ফ্যাসিলিটিসগুলো কাজে লাগিয়ে আগামী প্রজন্ম তৈরি করবার জন্য আপনার মন্ত্রণালয় কতটুকু ভেবেছে? আমাদের বিকেএসপি যদি আমরা ইতিহাস পর্যালোচনা করি তাহলে দেখা যায় যে আমাদের খেলোয়াড়দের সাপ্লাই চেইন হিসাবে কিন্তু বিকেএসপি মূলত কাজ করছে। এছাড়াও তৃণমূল পর্যায়ে বিভিন্নভাবে আমাদের যুব ক্রীড়া মন্ত্রণালয়ের অধীনে 6টি আমাদের শারীরিক শিক্ষা কলেজ আছে। মূলত বিকেএসপিকে আমরা ফোকাস, যেখান থেকে আমাদের বিভিন্ন ধরনের বরেণ্য ক্রীড়াবিদকে আমরা পেয়েছি এবং সেই পরিকল্পনা আছে। এটাকে যেহেতু ক্লাস আপনার 7 থেকে 11 পর্যন্ত 12 পর্যন্ত সেখানে পড়া হয়। 4টে ইভেন্ট কিন্তু আবার ক্লাস মানে 4 থেকেও আছে, যেমন সুইমিং, অনেক কম বয়স, জিমন্যাস্টিক্স কম বয়স থেকে সেখানে কার্যক্রম রয়েছে। কিন্তু পরবর্তীতে আমরা দেখলাম যে 12 পরে কিন্তু এই ক্রীড়াবিদরা বিভিন্ন ক্ষেত্রে হারিয়ে যায়। এই জন্য সরকারের যে আমাদের পরিকল্পনা হলো বাংলাদেশ স্পোর্টস ইনস্টিটিউট বিএসআই, আমরা হায়ার লেভেলের একটি ইনস্টিটিউট করার পরিকল্পনা নিয়েছি। আমাদের সেটা ফিজিবিলিটি স্টাডি পর্যায়ে আছে। এটাকে যে বিকেএসপির ছাড়াও আরও যে 60টি আঞ্চলিক কেন্দ্র আছে সেটাকে আরও স্ট্রেংথেন করার জন্য, শক্তিশালী করার জন্য একটি আমরা প্রকল্প নিয়েছি। বিকেএসপি আদলেই যেন সেখানে স্বয়ংসম্পূর্ণ বিকেএসপি প্রতিষ্ঠিত হয় সে ধরনের একটি প্রকল্প আছে। আর সবচেয়ে যে আমাদের উচ্চাভিলাষী যে প্রকল্প সেটি হচ্ছে বাংলাদেশ স্পোর্টস ইনস্টিটিউট, যেটা আমাদের পরিচালক যেটা বললেন, আমাদের ক্রীড়া বিজ্ঞান, ক্রীড়া স্পোর্টস মেডিসিন, স্পোর্টস ফিজিওলজি, স্পোর্টস সাইকোলজি, সায়েন্স সব কিছুকে মিলিয়েই আমরা একটি হায়ার লেভেলের ইনস্টিটিউট করতে যাচ্ছি। সেটা হচ্ছে কক্সবাজারে রামুতে অবস্থিত আমাদের যে বিকেএসপি আছে সেখানে আমরা কোচ, ডোমেস্টিক, বিদেশি এবং বিদেশি সব ধরনের এক্সপার্ট মিলেই কিন্তু আমরা সেখানে তাদেরকে প্রশিক্ষণ দেওয়া হবে, উচ্চতর প্রশিক্ষণ। এর পাশাপাশি তাদেরকে যেন একটা বৃত্তি, তার যে আমরা বলেছি আর্থিক বিষয়টা যেন সংরক্ষিত থাকে, নিশ্চিত থাকে, এই জন্য কিন্তু আমরা তাদেরকে বৃত্তি প্রদানের মাধ্যমে কিন্তু তাদের আর্থিক সচ্ছলতা আমরা নিশ্চিত করব, একটা বিষয়। আরেকটা হচ্ছে স্পোর্টসের জন্য সরকারের যে কর্মসূচিগুলি আছে, আমি প্রথমে উল্লেখ করেছি 4th শ্রেণী থেকে ক্রীড়াকে বাধ্যতামূলক করা। তার জন্য শিক্ষা মন্ত্রণালয় এবং প্রাথমিক গণশিক্ষা মন্ত্রণালয় কারিকুলাম ডেভেলপ করছে, কাজ করছে। হয়তো আগামী শিক্ষাবর্ষ থেকেই সেটি আমরা সেখানে বাস্তবে রূপ দেখব। আর দ্বিতীয়ত হচ্ছে আমাদের প্রত্যেকটা উপজেলাতে একজন করে ক্রীড়া অফিসার নিয়োগ করার জন্য আমরা ইতিমধ্যেই প্রস্তাব প্রেরণ করেছি জনপ্রশাসন মন্ত্রণালয়। আমাদের বর্তমানে যেখানে আছে শুধুমাত্র জেলা ক্রীড়া অফিসার, কিন্তু উপজেলা পর্যায়ে কিন্তু আমাদের কোনো ক্রীড়া অফিসার নাই। উপজেলা পর্যায়ে উপজেলা ক্রীড়া সংস্থা আছে, যেখানে উপজেলা নির্বাহী অফিসার এবং ক্রীড়াবিদগণের কিন্তু পার্মানেন্ট স্ট্রাকচার, যেখানে উপজেলা ক্রীড়া সংস্থাকে সাপোর্ট দেওয়ার জন্য একটি স্থায়ী কাঠামো হিসাবে উপজেলা ক্রীড়া অফিসার নিয়োগ করা হবে। এবং ওই যে আপনার 60টি খেলাকে আমরা যেটাকে বাধ্যতামূলক করব, তাদের জন্য তো লাগবে ক্রীড়া শিক্ষক। আমাদের প্রায় 1,75,000 মতো বিভিন্ন ধরনের শিক্ষা প্রতিষ্ঠান আছে। এই মুহূর্তে সব শিক্ষা প্রতিষ্ঠানে ক্রীড়া শিক্ষক নিয়োগ হয়তো সম্ভব হবে না, ধীরে ধীরে গভর্নমেন্ট সেটা চিন্তা ভাবনা করবে। প্রতিটি উপজেলাতে ক্রীড়া শিক্ষকের অধীনে যদি 60টা অথবা 6টা ডিসিপ্লিনে আমরা 3 জন করে ক্রীড়া শিক্ষক, 18 জন ক্রীড়া শিক্ষক থাকবে, তারা বিভিন্ন স্কিলের চাহিদা অনুযায়ী সেখানে গিয়ে প্রশিক্ষণগুলো প্রদান করবে বিভিন্ন ডিসিপ্লিনে যেটা আছে, একটা ধরনের পরিকল্পনা আছে। আর তৃতীয়ত হচ্ছে আমাদের বর্তমানে
প্রথম পর্যায়ে 125টি মিনি স্টেডিয়াম হয়েছে উপজেলাতে, এবং সেগুলি সবগুলোই খাস জায়গাতে হয়েছিল, এবং সেখানে কিন্তু সেটা একদম আধুনিক মানের সুযোগ সুবিধা ছিল না। এই জন্য দ্বিতীয় পর্যায়ে আমরা 201টি উপজেলাতে মিনি স্টেডিয়াম তৈরি করছি। 50টি হস্তান্তর করেছি, 50টি কার্যক্রম চলছে, আর বাকিগুলোর জমি অধিগ্রহণ। এর বাইরে যে সমস্ত উপজেলাগুলো আছে সেখানেও যেন আমাদের মিনি স্টেডিয়াম অথবা ক্রীড়া কমপ্লেক্স তৈরি হয়, সেই জন্য কিন্তু আমাদের আরেকটি থার্ড ফেজের একটি প্রকল্প আছে। আরেকটি হচ্ছে প্রাথমিক পর্যায়ে আমাদের আধুনিক সুযোগ সুবিধা সম্বলিত 10টি অঞ্চলে 10টি স্পোর্টস হাব আমরা তৈরি করব, যেখানে ক্রিকেট, ফুটবল, ভলিবল, অ্যাথলেটিক্স, কাবাডি, অন্যান্য সুযোগ সুবিধা সবগুলি থাকবে। তারপরে পর্যায় করে আমরা এটাকে সবগুলো জেলা পর্যায়ে এই ধরনের স্পোর্টস হাব সবগুলোকে আমরা ছড়িয়ে দেব। আরেকটা সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে আমাদের বিভিন্ন জায়গাতে খেলার মাঠগুলো আছে অথবা সেখানে বেদখল হয়ে গিয়েছে বা সংস্কার করা প্রয়োজন, অথবা সেখানে বিভিন্নভাবে সেগুলি খেলার অনুপযোগী। ঢাকা মহানগরীতে প্রতি 2টি ওয়ার্ডে অন্তত যেন 3 বিঘার একটি খেলার মাঠ থাকে, সেই ধরনের একটি পরিকল্পনা আছে। আমরা ইতিমধ্যেই মাননীয় প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে আমাদের মাননীয় প্রতিমন্ত্রী মহোদয় এবং স্থানীয় সরকার মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী এবং গৃহায়ন গণপূর্ত মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী এদেরকে সদস্য করে একটি খুব শক্তিশালী একটি কমিটি গঠন করা হয়েছে। এই খেলার মাঠগুলো যেগুলি বেদখল আছে অথবা সংস্কারের প্রয়োজন, সেগুলির প্রয়োজনীয়তা নিরূপণ করবে। নতুন করে যদি প্রয়োজন হয় খেলার মাঠগুলো আমরা তৈরি করব। এটা কিন্তু শুধু ঢাকা মহানগরী নয়, সবগুলো মহানগরীতে কিন্তু এটি থাকবে। 2টি ওয়ার্ডে করে একটি 3 বিঘা অথবা মানে স্থান জায়গা প্রাপ্তির সাপেক্ষে। এছাড়াও প্রতিটি ইউনিয়নে আমরা একটি করে খেলার মাঠ, সেখানে 8 থেকে 10 বিঘার একটি খেলার মাঠ আমরা প্রতিটি ইউনিয়নে তৈরি করব। সেটা হবে একদম সেন্টার পয়েন্টে, মূল কেন্দ্রতে, যেখানে ইউনিয়নের সকল লোক মানে সব ধরনের জনগণ যেন সার্বক্ষণিকভাবে খেলা মানে করতে পারে, এবং বিভিন্ন ধরনের স্পোর্টসের যে আইটেমগুলো আছে, ক্রীড়া প্রতিযোগিতা আছে, সেগুলি সেখানে তারা আয়োজন করবে। আমরা ইতিমধ্যেই শিক্ষা মন্ত্রণালয়ে একটি চিঠি দিয়েছে আমাদের মাননীয় প্রতিমন্ত্রী মহোদয়, যেন একাডেমিক কার্যক্রমের পরে ওই যে সন্ধ্যার পর পর্যন্ত এটাকে উন্মুক্ত করে দেওয়া হয় এবং সেখানে খেলতে পারে। ইতিমধ্যেই শিক্ষা মন্ত্রণালয় সেই ব্যবস্থাগুলো তাদের যে অধীনস্থ শিক্ষা প্রতিষ্ঠানগুলো আছে সেখানে ব্যবস্থা নিয়েছে এবং সেটাকে কার্যক্রম গ্রহণ করেছে। অলিম্পিক অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে খেলোয়াড়দের সহযোগিতা করবার জন্য বিদেশি প্রশিক্ষক যেমন আপনারা সহায়তা করতে পারেন, অন্যদিকে বিভিন্ন ফেডারেশনকে কোচ দিয়ে বা বিভিন্ন সুযোগ সুবিধা সম্পৃক্ত করে তাদেরকে সহযোগিতা করতে পারেন। সেই ক্ষেত্রে আপনারা কতটুকু ভূমিকা রাখছেন? কোনো ফেডারেশন যদি বিদেশি কোনো প্রশিক্ষণ আনতে হয় সেটা অনেক কস্টলি। এই ব্যাপারে উনি কিন্তু নিজে উদ্যোগ নিয়ে কিন্তু এটার জন্য একটা আলাদা ফান্ড করেছেন। সেজন্য আমরা ফেডারেশন থেকে ওনাকে সবাই ব্যক্তিগতভাবে আমরা সবাই ওনাকে ধন্যবাদ জানাই যে উনি রিয়েলাইজ করেছে যে কিছুটা সময়। পাশাপাশি সেক্রেটারি মহোদয় আরেকটা জিনিস বলেছেন যে বিকেএসপি থেকে 12 গ্রেড পাস করার পরে ওদের আর কিছু থাকে না, সেই জন্য ওনারা একটা উদ্যোগ নিয়েছে। আমরা এই উদ্যোগটাকে স্বাগত জানিয়েছি। জেনারেল চাকরির ক্ষেত্রে কি এ ধরনের কোনো সুযোগ তৈরি করা সম্ভব? হ্যাঁ, সম্ভব। আমি সেটা আসছি। যেমন এখানে যারা ওই 12 গ্রেড করেছে সবাই কিন্তু আর বাংলাদেশ চ্যাম্পিয়ন হবে না। যারা হবে তারা সামনের দিকে এগিয়ে যাবে। যারা ওই লেভেল মিট করতে পারবে না তাদেরকেই আমরা চাই সেখানে টেকনিক্যাল অফিসিয়াল হবে, কোচ হবে। তো সেটার জন্য যে যত রকম যা কিছু লাগে অলিম্পিকের মাধ্যমেই সেটা আমরা ইন্টারন্যাশনাল বডির সাথে কথা বলে সেখানে আমরা চাই ওই যে আমাদের যে আফটার 12 গ্রেড তারপরে যেই জায়গাটায় সেখানে আমরা চাই যারা খেলার সাথে সম্পৃক্ত থাকবে তাদের ভবিষ্যৎ যাতে খেলার সাথে যদি রাখতে চায় এবং সে যদি স্বাবলম্বী হয় তখন তাকে আরও কিছুটা পড়ালেখা করতে হবে। সেটা হলো যে আমাদের দেশ থেকে আম্পায়ার হবে, রেফারি হবে, কোচ হবে, অ্যাসিস্ট্যান্ট কোচ হবে, তারপরে ফিজিও হবে, যেটা আমাদের এহসান ভাই বলেছেন ফিজিও হবে। এই ট্রেনিংগুলো ওখান থেকে করে আসলে দেখা যাবে কি যে আমাদের ব্যাকওয়ার্ড লিঙ্কেজ আমরা দেশে এবং বিদেশে অনেক বেশি লোক পাবো। এবং আমি যে কথা বলতে চাই, আমরা তো একজনকে হায়ার করে আনি বিদেশি কোচ হিসাবে, তো সে তো আমার মতোই একই সার্টিফিকেট নেওয়া,
তো আমার এখানে যদি ওইটা ডেভেলপ করে যদি আমি 5 জন 10 জন করতে পারি, আমার 5 জন লোকের মধ্যে 2 জন সেরা রেখে বাকিরা কিন্তু আমাদের ইউরোপ, আমেরিকা, দুনিয়ার সব জায়গায় কিন্তু কোচ হয়ে যেতে পারবে, এবং সেটার জন্য ওনারা এই সুন্দর উদ্যোগটা অর্থনীতিতে যুক্ত আমরা হতে ব্যবহার পারবেন। করব। যেহেতু মাঠের একটি স্বল্পতা রয়েছে বাংলাদেশের, অনেক জনবহুল একটি দেশ, খেলার মাঠের তো একটু দুষ্প্রাপ্যতা থাকবেই, এটাই স্বাভাবিক। তো সেই ক্ষেত্রে কি আপনাদের দপ্তরের পক্ষ থেকে কোনো ধরনের ভূমিকা রাখা যায় কিনা খেলোয়াড়দের সহযোগিতা করবার জন্য? 51টা ফেডারেশন আছে, সবগুলো খেলাকে কিন্তু আমরা বলি, এবং তাদের কাজ হচ্ছে আমাদের বাচ্চারা যেই খেলাটা পছন্দ করে, যে এখন কিন্তু আমাদের শিশুরা শুধু আশপাশ দেখে না, সারা পৃথিবীর খেলা তারা দেখে, বিভিন্ন রকম নতুন নতুন খেলা দেখে তারা টেকনিকগুলো আকৃষ্ট তারা হয়। আয়ত্ত করতে চেষ্টা এবং করে। ওই খেলার, আমি যদি একটা খেলার নাম এখানে বলি, সেপাক টাকরো, মালয়েশিয়া কেন্দ্রিক একটা খেলা, থাইল্যান্ড কেন্দ্রিক একটা খেলা, এবং এটা অত্যন্ত স্কিলফুল একটা খেলা, যারা দেখেছেন তারা জানেন। এটা হলো যে পায়ে ভলিবল খেলার মতো একটা এত বিষয়, সহজ না। তো এবং খুব- অনেক কঠিন খুব একটা কঠিন খেলা। একটা খেলা, কিন্তু আমাদের ছেলেমেয়েরা, বিশেষ করে মেয়েরা এত সুন্দরভাবে এই খেলাটা খেলে, আপনি দেখলে অবশ্যই মুগ্ধ হবেন। যারা দেখেননি তারা যদি দেখেন এটা মুগ্ধ হবেন। আমার কথাটা বলার উদ্দেশ্য হচ্ছে এই খেলাকে যদি আমরা পপুলারাইজ করতে পারি, সর্বজনীন করতে পারি, ক্রীড়ামোদীদের কাছে যদি আমরা খেলাকে পৌঁছাতে পারি, তখন স্বাভাবিকভাবেই এটা এক্সপান্ড করবে। আমাদের দেশের শিশু, কিশোর এবং তরুণরা সুন্দর ক্রীড়াশৈলীর মাধ্যমে সুস্থ দেহে সুস্থ মন নিয়ে একটা উন্নত জাতি, সুশৃঙ্খল জাতি গঠন করার পথে এগিয়ে যেতে পারবে। এনএসসি অবশ্যই সেখানে তাদেরকে সর্বত সহযোগিতা করতে থাকবে। ক্রীড়াবিদগণ সবচেয়ে দ্রুততার সাথে, ক্ষিপ্রতার সাথে এবং সাহসিকতার সাথে সিদ্ধান্ত গ্রহণ করতে পারেন বলেই তারা আসলে সফল ক্রীড়াবিদ হন। আমরা যদি ছোট্ট একটা গোল করার কথা চিন্তা করি, মাইক্রো সেকেন্ডের মধ্যে সিদ্ধান্ত নিতে হয় ঠিক কত ডিগ্রি অ্যাঙ্গেলে কিকটা করলে আমি গোলটা পাবো। এই ক্যালকুলেশন কিন্তু সুপার কম্পিউটারও করতে পারে না, কিন্তু একজন প্রতিভাবান ক্রীড়াবিদ সেটা করতে পারে। আমাদের মন মগজে এই জিনিসটি থাকা দরকার। যিনি একজন প্রতিষ্ঠিত ক্রীড়াবিদ, তিনি অনেক অনেক বেশি মেধাবী এবং প্রতিভাবান একজন মানুষ। সমাজের উচিত সেই প্রতিষ্ঠিত ক্রীড়াবিদদেরকে, যারা ক্রীড়া সাধনা করেন, তাদেরকে সেভাবে সম্মান করা। তাহলেই আমাদের নতুন প্রজন্ম ক্রীড়াকে ভালোবেসে একটা সুস্থ এবং সবল জাতি হিসেবে গড়ে উঠতে পারবে। সম্মানিত সচিব, ওনার কথা ধরেই আপনার কাছে আসতে চাই যে এই যে এতগুলো খেলা রয়েছে বাংলাদেশে, এই সমস্ত খেলা, অনেক খেলাই কিন্তু ঝিমিয়ে পড়া আছে। এই সমস্ত খেলাকে জনপ্রিয় করতে হলে যে কাজগুলো করা প্রয়োজন, সেটি সরকারের পক্ষ থেকে, আপনারা মন্ত্রণালয়ের পক্ষ থেকে কি ধরনের কার্যক্রম হাতে নেওয়া উচিত বলে আপনি মনে করেন? এনএসসির অধীনে অথবা অ্যাফিলিয়েটেড 51টি ফেডারেশন আছে, সবগুলো কিন্তু সমানভাবে ফাংশন করছে না, অথবা তারা কার্যক্রম পরিচালনা করছে না। আমরা যুব ক্রীড়া মন্ত্রণালয় থেকে প্রতি বছর প্রত্যেকটি ফেডারেশনকে সরকারের বাজেট অনুযায়ী আমরা একটা সাপোর্ট দিয়ে থাকি, আর্থিক সাপোর্ট। আরেকটি হচ্ছে অবকাঠামোর যে সুযোগ সুবিধা, প্রত্যেকটা ফেডারেশনগুলোর জন্য কিন্তু সে ধরনের অবকাঠামোর সুযোগ সুবিধা নেই, কিছু কিছু ফেডারেশনের জন্য আছে। যেমন ফুটবল, ক্রিকেট, আর্চের জন্য আমরা একটা ডেডিকেটেড স্টেডিয়াম দিয়েছি টঙ্গীতে। তারপরে আমাদের হকির জন্য আছে। স্পোর্টস ট্যুরিজম বলতে একটা কথা আছে, আপনি যেটা উল্লেখ করেছেন। আমরা যদি খেলাকে এর সাথে সাথে পর্যটনকে স্পোর্টসের সাথে, খেলার সাথে রিলেট করার জন্য আমাদের কক্সবাজারে একটা সার্ফিং কিন্তু পর্যটনের একটা বিষয় হতে পারে, প্রকল্প নিয়েছি। সেখানে শুধুমাত্র ক্রিকেট থাকবে না, তার সাথে ফুটবল থাকবে, তার সাথে লন টেনিস থাকবে, তার সাথে অন্যান্য যে সমস্ত পর্যটকগণ যেগুলি পছন্দ করে সেই বিষয়গুলো ইনক্লুড করে আমরা নতুন করে একটি স্পোর্টস কমপ্লেক্স কক্সবাজার কেন্দ্রিক তৈরি করার জন্য প্রকল্প নিয়েছি। আমরা ইতিমধ্যেই সেটার ফিজিবিলিটি স্টাডি, সম্ভবত সমীক্ষা করছি, এবং কতটুক সেটাকে সেই সম্ভবত সমীক্ষার আলোকে আমরা পরবর্তীতে প্রকল্প নেওয়া হবে। এই ধরনের আমাদের বিষয়গুলো আছে। কিন্তু সম্মানিত অতিথিবৃন্দ, আমাদের সময় দেবার জন্য বাংলাদেশ টেলিভিশনের পক্ষ থেকে আপনাদেরকে অনেক অনেক শুভেচ্ছা। জাতীয় এবং আন্তর্জাতিক ক্রীড়া দিবস উপলক্ষে যে অনুষ্ঠানটি আপনাদের সামনে উপস্থাপন করলাম, আমরা সরকারি নীতি নির্ধারণী পর্যায়ের কিছু কথা আমরা জানলাম অলিম্পিক অ্যাসোসিয়েশনের তাদের যে কার্যক্রম রয়েছে, ক্রীড়া পরিষদের যে কার্যক্রম রয়েছে, নানা বিষয়গুলি আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করলাম। জাতীয় এবং আন্তর্জাতিক ক্রীড়া দিবস উদযাপনের মধ্য দিয়ে বাংলাদেশের ক্রীড়াঙ্গন হবে সমৃদ্ধ, এই প্রত্যাশায় শেষ করছি আমাদের আজকের বিশেষ অনুষ্ঠান। ধন্যবাদ সবাইকে।